আসসালামু আলাইকুম। আজ 25 আগস্ট 2024 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে জানা গেল হাসিনা ভারতে আর কতদিন থাকতে পারবেন। হঠাৎ আন্দোলনকারীদের জাতির শত্রু বললেন হাসনাত আব্দুল্লাহ। বাস্তবতা স্বীকার করলেন আসামের মুখ্যমন্ত্রী। এবার বিস্তারিত। বৈধ উপায়ে আর মাত্র 24 দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই দিন ভারতে আশ্রয় নেন। ইতোমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। গত সপ্তাহেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে। বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল, তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। রোববার পর্যন্ত শেখ হাসিনা 21 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে বৈধ উপায়ে আর মাত্র 24 দিন ভারতে থাকতে পারবেন তিনি। এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া চুক্তির মধ্যে পড়বে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও চুক্তিটি 2016 সালে সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলার ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয়, তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। তবে জানা গেছে, ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে পড়েছে উভয় সংকটে। দেশটি অন্য কোনো দেশে শেখ হাসিনার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতেও জোর প্রচেষ্টা চালাচ্ছে। সেক্ষেত্রে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে হাসিনাকে পাঠানোর চেষ্টা চলছে। আনসারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়ে সচিবালয়। রোববার দুপুর 12টার পর তারা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোতে অবস্থান নেন। এক পর্যায়ে তাদের একাংশ সচিবালয়ে ঢোকেন। জানা গেছে, রোববার দুপুর 1:20 দিকে আন্দোলনরত আনসাররা সচিবালয়ের 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এর আগে দুপুর 12টার পর চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এরপর অর্ধশতাধিক আনসার ঢুকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে তারা চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন। গত 2 দিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। আশ্বাস দিয়েও চাকরি জাতীয়করণ করা হয়নি বলেও দাবি করেন তারা। আন্দোলনকারী আনসাররা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সচিবালয় থেকে কাউকে বের হতে এবং প্রবেশ করতে দেবেন না। এদিকে যারা রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছে তাদেরকে জাতির শত্রু হিসেবে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি একথা জানান। ফেসবুক স্ট্যাটাসে হাসনাত লেখেন, এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন তারা জাতির শত্রু। বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হয়েছেন অনেক সরকারি, আধা সরকারি, চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা। বিভিন্ন সময় তারা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করেন। বিভিন্ন ব্যানার ফেস্টুনে নিজের ছবি দেখে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ ছবি টানিয়ে নয়, কাজের মাধ্যমে দেখান। শনিবার দিনগত মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন, যেখানে আসিফ মাহমুদ লিখেছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তি পূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না। তিনি বলেন, ব্যক্তি পূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এ ধরনের প্র্যাকটিস বন্ধ করুন। পোস্টের সঙ্গে বাংলাদেশ রোলার স্কেটিং কমপ্লেক্সের একটি ছবিও শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যায় উপদেষ্টা আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয়েছে। এছাড়া ব্যানার নিয়ে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন।
অবশেষে বাস্তবতা স্বীকার করলেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ থেকে রাজনৈতিক সংকটে পড়ার পর হিন্দুরা ভারতে প্রবেশের চেষ্টা করেনি। তিনি বলেন, হিন্দুরা বাংলাদেশে অবস্থান করেছেন, লড়াই করছেন। গত এক মাসে একজনও হিন্দু নাগরিক ভারতে প্রবেশের চেষ্টা করেননি। তবে প্রতিবেশী দেশের মুসলিমরা ভারতের টেক্সটাইল সেক্টরে কর্মসংস্থানের খোঁজে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু যারা আসছেন তারা আসামের জন্য নয়, বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটোরে গিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে বোঝানোর জন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। গত ৫ আগস্ট সবচেয়ে বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা যখন তার সরকারি প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে, তখনই আওয়ামী লীগ নেত্রী ভারতে চলে আসেন। আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। রোববার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। বিপ্লব এখনো থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, আয়না ঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা বহাল তবিয়তে আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। যারা আয়নাঘর তৈরি করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদের নিয়ে ওই ঘৃণিত স্থান দেখানোর, কিভাবে নিরীহ মানুষদের তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে। আয়নাঘর স্রষ্টাদের কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। ২০ দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে কাউকে অংশ নিতে দেখেনি। দ্রুত আয়নাঘরের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, তাদের আচরণ এমন হওয়া উচিত যাতে তাদের দেখে মনে না হয় তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। অবিলম্বে যে ৪৮৭ জন সেখানে আশ্রয় নিয়েছেন তাদের তালিকা প্রকাশ করুন। ভয়ের কি আছে? বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদের দমন করতে হবে। আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই। আশা করব আপনারা সব সময় জনগণের পক্ষে থাকবেন, পাশে দাঁড়াবেন। ভুলে যাবেন না যে আপনারা জনগণের প্রভু নন। আপনাদের আচরণে বিনয় থাকতে হবে, যাতে করে মহান বিপ্লবের আগস্টের কোনো ক্ষতি না হয়। প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরও ছাত্রদের সম্পৃক্ত করুন, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। বুদ্ধিজীবীদের প্রয়োজন নাই, যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, দুঃসময়ে নিশ্চুপ থাকে, আর বিজয়ের পর এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। প্রকৃত বিপ্লবীদের নিয়ে সরকার গঠিত হোক, এটাই আমরা প্রত্যাশা করি। শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয়, বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, শেখ হাসিনা সরকারকে যারা শক্তিশালী করতে সহযোগিতা করেছে, তারা উপদেষ্টা পরিষদে থাকলে, প্রশাসনে থাকলে তাদের সরিয়ে দেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সংস্কার ও উন্নয়নে তাদের অভিজ্ঞতা বিনিময়, উভয় পক্ষের মধ্যে হওয়া চুক্তি ও ঐক্যমত বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে চীন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক না কেন, চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান রাষ্ট্রদূত ইয়াও। একই সাথে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানান। তিনি দারিদ্র্যমুক্ত গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনের উপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে উন্নয়নের জন্য যে পথ বেছে নেবে, চীন তাতে সম্মান জানাবে। একই সাথে বাংলাদেশ দ্রুততম সময়ে ঐক্য, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়গুলো উপলব্ধি করবে বলে আশাবাদী। ইয়াও বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুপ্রতিম প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নশীল দেশগুলোর জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় পক্ষই সমানভাবে উপকারভোগী হিসেবে একটি মডেল স্থাপন করে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীন ও বাংলাদেশ উভয়ই উন্নয়ন ও পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। চীন বাংলাদেশ থেকে আমদানি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা ত্বরান্বিত, চীন বাংলাদেশ বিনিয়োগ চুক্তি অনুকূল, দ্বিপক্ষীয় বাণিজ্যে স্থানীয় মুদ্রা নিষ্পত্তিকে উৎসাহিত করবে এবং চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে সহায়তা করবে। রাষ্ট্রদূত বলেন, 2025 সালে অনুষ্ঠেয় চীন বাংলাদেশ ইয়ার অব পিপল
টু পিপল এক্সচেঞ্জ আয়োজন ও কার্যক্রম পরিচালনায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক পদত্যাগ বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে। উপদেষ্টা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়। তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই। একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয় সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে আটক করেছে পুলিশ। রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন। তিনি জানান, আব্দুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আব্দুস সোবহান গোলাপ মাদারীপুর ৩ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই সমাজকে ভালোর পথে পরিবর্তন করতে চান বা নিজে কোনো বৃহত্তর ইতিবাচক কাজে যুক্ত হতে চান বা এই সংক্রান্ত কাজ করতে চান, তাহলে অন্যের কাছে নিজেকে উপস্থাপন করবার কোনো প্রয়োজন নেই। আপনি ধীর স্থির শান্তভাবে লক্ষ্যে অটুট থেকে কাজ করে যান। আপনি যদি অন্যের কাছে ব্যাখ্যা করতে থাকেন নিজেকে যে আমি এই কারণে এই কাজটি করছি, এই কাজটি করলে এটা হবে, তাহলে আপনি মাঝপথে গিয়ে সমালোচনার মুখে পড়ে উদ্দেশ্য থেকে ফিরে আসতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন আপনি আপনার লক্ষ্যে অটুট থাকবেন, কেবলমাত্র আপনার মনের উদ্দেশ্য সর্বশক্তিমানই যদি জেনে থাকেন, তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। সুতরাং আসুন সর্বশক্তিমানের উপর আস্থা রেখে কেবলমাত্র তাকে অবহিত করে আমরা সকল ভালোর দিকে নিজেকে পরিবর্তনের এবং সমাজকে এগিয়ে নেবার চেষ্টা করি। জনে জনে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট 48 ঘন্টার জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল ও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বেন গুরিয়ান বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে। এছাড়া কয়েক ঘন্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।